Hello everyone, a very good morning to all of you. Welcome to my channel. Today is 4th July 2025 and on this day I am going to discuss the important editorials, daily news published in the Hindu newspaper এবং এছাড়া টোটাল এডিটোরিয়াল এবং ডেলি নিউজের যে সমস্ত কারেন্ট আপডেট আছে দ্যাট উইল বি ডিসকাসড ইন ডিটেলস ইন টুডেস ক্লাস। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। দিস আর সাম অফ দ্য গ্লিমসেস হেডলাইন্স যেগুলো নিয়ে আজকের ক্লাসের বিস্তারিত আলোচনা থাকবে। সো this is the front page of the Hindu newspaper. Here we have two news. First news is regarding the removal of one Justice Verma. Very important update. And the second news is also covered in yesterday's class, that is the connection with respect to Prime Minister Narendra Modi and the Ghana. Now, আমরা ফার্স্ট এই আর্টিকেলটা দিয়ে শুরু করব। Center to gather the support to remove the Justice Verma. What happened with respect to this concept? দেখো, জাস্টিস ভার্মা কিন্তু ছিলেন একজন জাজ, হাইকোর্টের জাজ, এলাহাবাদ হাইকোর্টে তিনি জাজ ছিলেন এবং তিনি কিন্তু কি ঘটনার সাথে এই কেস আপডেটেড হয়েছে দ্যাট ইজ দ্য নিউজ। প্রথমত যশবন্ত ভার্মা ইজ দ্য নেম অফ দ্যাট পার্টিকুলার জাস্টিস এবং তার যে রেসিডেন্সিয়াল প্লেস, সেই রেসিডেন্সিয়াল প্লেস থেকে প্রচুর কারেন্সি নোট, বার্ন কারেন্সি নোট পাওয়া যায়। দিস ইজ দ্য কনটেক্সট। ঠিক, প্রথমত তার মানে আমরা কি পড়লাম, জাস্টিস ভার্মা তার বাড়ি, সেই বাড়ি থেকে প্রচুর বার্ন কারেন্সি নোটস পাওয়া যায় এবং এই ঘটনার প্রেক্ষাপটে কিন্তু তার এগেনস্টে কি করা হয়, তার এগেনস্টে কিন্তু রিমুভাল অফ যে হাইকোর্ট জাজেস এই প্রভিশনকে অ্যাক্টিভ করানো হয় এবং বলা হয় যে তার কিন্তু রিমুভাল দরকার। এই রিলেটেড যে আপকামিং আমাদের পার্লামেন্টে মনসুন সেশন শুরু হবে, সেই মনসুন সেশনে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে ইনিশিয়েট করা হবে তার রিমুভাল যে মোশন ইন দ্য হাইকোর্ট। এই নিউজটা পড়ার সময় আমাদের পার্টিকুলারলি দেখো এখানে একটা আর্টিকেলে মেনশন আছে ওয়ান পার্টিকুলার অ্যাক্ট, জাজেস এনকোয়ারি অ্যাক্ট 1961। সেটা কি বলে? সেটা বলে ওয়ান্স এ মোশন ফর দ্য রিমুভাল অফ এ জাজ ইজ অ্যাডমিটেড ইন ইদার হাউস অফ দ্য পার্লামেন্ট, সো লোকসভা অথবা রাজ্যসভার যে কোনো হাউসে যদি এই ধরনের কোনো রিমুভাল অফ দ্য জাজেস মোশনকে কিন্তু অ্যাকসেপ্ট করা হয়, দেন প্রিসাইডিং অফিসার অফ দ্যাট পার্টিকুলার হাউস, লোকসভা হলে স্পিকার এবং রাজ্যসভা হলে চেয়ারম্যান, তাকে কিন্তু কি করতে হয়, তাকে কিন্তু একজন 3 মেম্বার কমিটিকে ইনস্টিটিউট করতে হয়। সেই 3 মেম্বার কমিটিতে কে থাকে? সুপ্রিম কোর্টের জাজ থাকবে, হাইকোর্টের চিফ জাস্টিস থাকবে এবং একজন ডিস্টিংগুইশড জুরিস্ট থাকবে টু ইনভেস্টিগেট দ্য ম্যাটার এবং সেই রিপোর্ট কিন্তু 3 মান্থের মধ্যে পার্লামেন্টকে সাবমিট করতে হবে এবং সেই রিপোর্টের ভিত্তিতে ডিসাইড করা হবে যে পার্টিকুলারলি তিনি আর হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের জাজ হিসাবে কন্টিনিউয়াস করতে পারবেন কিনা। তাহলে এই জায়গা থেকে আমরা দেখে নিই যে মেনলি কী কী প্রভিশনসের আন্ডারে জাজদের রিমুভ করা হয়। সুপ্রিম কোর্টের জাজ যদি হয় তাদের রিমুভালের জন্য দেয়ার ইজ ওয়ান আর্টিকেল, দ্যাট ইজ আর্টিকেল 124, অ্যান্ড হাইকোর্টের কোনো জাজকে যদি রিমুভ করতে হয় দেয়ার ইজ অ্যানাদার আর্টিকেল, দ্যাট ইজ 218 বা 218 নম্বর। কোন গ্রাউন্ডে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের জাজদের রিমুভ করা যায়? সেটা হচ্ছে প্রুভেন মিসবিহেভিয়ার অ্যান্ড ইনক্যাপাসিটি। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের জাজদের রিমুভ করার পাওয়ার থাকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে। জাজদের রিমুভ করার জন্য কি করতে হয়? প্রথমত একটা রেজলিউশনকে পাস করাতে হয় ইন দ্য হাউস অফ দ্য পার্লামেন্ট, বোথ হাউস দিয়ে এটাকে কিন্তু পাস করাতে হয়। সেই পাসটা কি হয়? স্পেশাল মেজরিটিতে পাস করাতে হয়, কারণ মেজরিটি অফ দ্য টোটাল মেম্বারশিপ অফ দ্য হাউস, মেজরিটি মিনস নট লেস দেন 2/3 অফ দ্য মেম্বার প্রেজেন্ট অ্যান্ড ভোটিং অ্যাট দ্য সেম সেশন, অর্থাৎ 2/3 মেম্বারকে সেখানে ইন ফেভার অফ দ্য মোশন ভোট করতে হবে এবং আফটার দ্যাট সেটাকে কিন্তু বোথ হাউসে পাস করাতে হবে। আফটার দ্যাট প্রেসিডেন্ট কিন্তু সেটাকে স্যাংশন করবে যাতে ওই জাজকে রিমুভ করা যায়। তাহলে দুটো ক্যাটাগরি, প্রুভেন মিসবিহেভিয়ার আর ইনক্যাপাসিটি, অলদো দিস ইজ নট ডিফাইন্ড যে কোনটাকে প্রুভেন মিসবিহেভিয়ার বলবো এবং কোনটাকে ইনক্যাপাসিটি বলবো, বাট মিসকন্ডাক্ট সুপ্রিম কোর্ট এটাকে ইন্টারপ্রেট করেছে। মিসকন্ডাক্ট মানে কি? মিসকন্ডাক্ট মানে কিন্তু উইলফুল মিসকন্ডাক্ট, করাপশন, ল্যাক অফ ইন্টিগ্রিটি অ্যান্ড মরাল টার্পিটিউড, অর্থাৎ তার যদি মরাল ইন্টিগ্রিটি না থাকে, তার কোনো যদি এমন কোনো মিসকন্ডাক্ট থাকে, করাপশন থাকে, সেই গ্রাউন্ডে সেটাকে প্রুভেন মিসবিহেভিয়ার অ্যান্ড মিসকন্ডাক্ট বলা যেতে পারে। ইনক্যাপাসিটি মানে কি? ইনক্যাপাসিটি মানে ফিজিক্যালি সে ফিট নয় বা মেন্টালি সে ফিট নয় টু
কন্টিনিউ বা টু পারফর্ম অ্যাজ দ্য জুডিশিয়াল ফাংশন। তাহলে জুডিশিয়াল ফাংশন পারফর্ম করতে তাকে বাধা দিচ্ছে, এই ধরনের তার যদি কোনো মেন্টাল কন্ডিশন থাকে বা ফিজিক্যাল কন্ডিশন থাকে, অ্যাট দ্যাট কন্ডিশন তাকে কিন্তু রিমুভ করে দেওয়া যেতে পারে। নাও দের ইজ ওয়ান পার্টিকুলার অ্যাক্ট যেটাকে পাস করানো হয়েছিল 1968-এ পার্লামেন্ট দ্বারা, সেটা হচ্ছে প্রসিডিওর আন্ডার দ্য জাজেস এনকোয়ারি অ্যাক্ট। এই প্রসিডিওরে কি বলা আছে? এই প্রসিডিওরে বলা আছে যে নোটিশ অফ অফার, প্রথমত কোনো ধরনের এই ধরনের রিমুভাল অফ জাজেস ইনিশিয়েট করতে গেলে সেই মোশনে 50 জন রাজ্যসভার মেম্বারকে সিগনেচার করতে হবে, অথবা সেই মোশনকে লোকসভায় ইন্ট্রোডিউস করতে গেলে 100 লোকসভা মেম্বারকে কিন্তু সেখানে রিকোয়ার্ড করতে হবে, তাদের সিগনেচার দিতে হবে, তবেই সেই মোশনকে লোকসভায় ইন্ট্রোডিউস করা যাবে। নাও আফটার কনসালটেশন with the chairman for Rajya Sabha and the speaker for the Lok Sabha, ডিসাইড করা হবে whether the motion should be accepted or not. Now ইনকোয়ারি কমিটি তৈরি করতে হবে, অলরেডি বললাম 3 মেম্বার একটা কমিটি ইনস্টিটিউট করতে হবে জাজেসদের জন্য, এবং তাদের মধ্যে একজন সুপ্রিম কোর্ট জাজ থাকবেন, একজন হাইকোর্টের চিফ জাস্টিস থাকবেন এবং একজন রিনাউন্ড জুরিস্ট থাকবেন। তারা কিন্তু ইনভেস্টিগেট করবে যে প্রপার এলিগেশন কি কি আছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি দেখা যায় প্রপার অ্যালিগেশন পাওয়া যাচ্ছে না, দেন জাজ ইজ অ্যাকুইটেড, তাকে ছেড়ে দেওয়া হবে এবং মোশনকে ডিসমিস করা হবে। বাট যদি দেখা যায় দেয়ার ইজ সাফিসিয়েন্ট গ্রাউন্ড অ্যান্ড অ্যালিগেশন ইজ ট্রু, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাকে গিল্টি ধরে নেওয়া হবে এবং কমিটির রিপোর্ট অনুযায়ী পার্লামেন্টে কিন্তু মোশন ইন্ট্রোডিউসড হবে এবং তার এগেনস্টে ভোটিং হবে। নাও পার্লামেন্টারি অ্যাপ্রুভাল হওয়ার পর প্রেসিডেন্ট কিন্তু ফাইনালি রিমুভ করবেন জাজকে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই রেজলিউশনকে স্পেশাল মেজরিটি থেকে কিন্তু পাস করতে হয়। সো দিস ইজ দ্য এন্টায়ার কনসেপ্ট অফ দ্য রিমুভাল অফ দ্য জাজেস। ওকে, নাও নেক্সট আর্টিকেল আমরা দেখলাম প্রাইম মিনিস্টার রিসেন্টলি ব্রিক্সের যে সামিট হতে চলেছে সেই সামিটে অ্যাটেন্ড করবেন। কোথায় হবে? ব্রাজিলের রিও দে জেনেরিওতে এই মিটিং হবে। বিফোর অ্যাটেন্ডিং অ্যান্ড মুভিং টু দ্য ব্রাজিল, প্রাইম মিনিস্টার কিন্তু 5 নেশনসের একটা ভিজিটে আছে। দ্য ফার্স্ট নেশন যেটার সাথে তিনি ভিজিট করেছেন দ্যাট ইজ দ্য ঘানা। ঘানার রেসপেক্টে কিন্তু তিনি যেখানে ঘানার পার্লামেন্টকে যখন অ্যাড্রেস করেছেন তিনি বলেছেন গ্লোবাল সাউথের ভয়েস উইল বি দ্য কি টু দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড প্রোগ্রেস, অর্থাৎ এই যে ওয়ার্ল্ড এন্টায়ার গ্লোবের যে সিচুয়েশন সেই জায়গা থেকে দাঁড়িয়ে গ্লোবাল সাউথ পার্টনারশিপ ইজ ভেরি ক্রুশিয়াল। নাও এই গ্লোবাল সাউথ কথাটা তিনি ইউজ করেছেন কোথায়? ঘানার পার্লামেন্ট, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ঘানার পার্লামেন্ট ইজ সিচুয়েটেড ইন ইটস ক্যাপিটাল আকারা। ঠিক এই নামটা মনে রাখবে, ঘানার ক্যাপিটালের নাম কি? ঠিক আকারা। নেক্সট, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কিন্তু ঘানার যে হাইয়েস্ট স্টেট অনার সেটা তাকে দেওয়া হয়েছে। দিস ইজ দ্য পিকচার যেখান থেকে আমরা দেখবো যে প্রাইম মিনিস্টারকে কিন্তু অ্যাড্রেস করা হয়েছে, অনার করা হয়েছে বাই দ্য ঘানা প্রেসিডেন্ট জন মাহামা। তিনি কিন্তু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে দ্য হাইয়েস্ট যে অনার, স্টেট অনার, সেটা কিন্তু দিচ্ছেন। নাম কি? দ্য অফিস অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অফ ঘানা, এই নামে যে অ্যাওয়ার্ড সেটা কিন্তু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছে। ওকে, নাও আমরা যদি দেখি প্রাইম মিনিস্টার কিন্তু তার স্পিচে বলেছেন দ্য ওয়ার্ল্ড অর্ডার ক্রিয়েটেড আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ইজ চেঞ্জিং ফাস্ট। সেই জায়গায় দাঁড়িয়ে গ্লোবাল যে সাউথের যে পার্টনারশিপ, শিফটিং ইন দ্য ডেমোগ্রাফিক্স এবং কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য স্ট্যাবলিশমেন্ট অফ দ্য পিস অ্যান্ড স্টেবিলিটি, সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এবং দিস ইজ দ্য অ্যাড্রেস স্পিচ preached by the Prime Minister Narendra Modi. Now moving to the next article. This is the article. Recently আমরা দেখেছি ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল হওয়ার একটা ইনিশিয়েশন হয়েছে, এবং ইউনাইটেড নেশনের রেসপেক্টে কিন্তু বিভিন্নভাবে কিন্তু ট্যারিফ ইম্পোজ করা হয়েছে, রেসিপ্রোকাল ট্যারিফস অন ডিফারেন্ট ইম্পোর্টস টু দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকান মার্কেট। সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ান যে ফার্মার্সরা, স্পেশালি যারা অ্যাপেল কাল্টিভেশন করে ইন ডিফারেন্ট নর্দার্ন বেল্টস অফ ইন্ডিয়া, তারা কিন্তু ফিয়ারফুল যে চিপার অ্যাপেল যদি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে ইন্ডিয়ান মার্কেটে এন্টার করতে থাকে, সেটা কিন্তু ইন্ডিয়ার যে মার্কেটকে হিট করবে, ডোমেস্টিক মার্কেট অ্যাফেক্টেড হবে যদি ইন্ডিয়া এবং ইউনাইটেড স্টেটের ট্রেড ডিল সাইন হয়। নাও ইন্ডিয়ার যে নেগোসিয়েশন বাইল্যাটারাল ট্রেড এগ্রিমেন্টের রেসপেক্টে, সেই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে এখানে একটা পোটেনশিয়াল রিডাকশন হয়ে যেতে পারে ট্যারিফের ওপর আমেরিকান অ্যাপেলসের ওপর, অর্থাৎ আমেরিকান অ্যাপেলস কিন্তু ট্যারিফ অ্যাক্সেসে কমিয়ে যেতে পারে, ইন্ডিয়ারা সেই ট্রেড ডিল সাইনও করে ফেলতে পারে। দ্যাট ইজ হয় হিমাচল প্রদেশের ফার্মার্সরা দে আর ভেরি ফিয়ারফুল যে যদি অ্যাপেলের ওপর যে এক্সিস্টিং ট্যারিফ আছে সেটাকে কমিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু অ্যাপেল ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে অনেক
ইজিয়ার চিপার রেটে কিন্তু ইন্ডিয়ান মার্কেটে আসবে। দেয়ারফর ইন্ডিয়ান যারা ফ্যামিলি, নিয়ারলি 1.5 লাখ ফ্যামিলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য অ্যাপেল কাল্টিভেশন ইন হিমাচল প্রদেশ স্টেট, তাদের কিন্তু একটা লাইভলিহুড লস এই সম্ভাবনা দেখা যাচ্ছে। কারেন্টলি ইন্ডিয়ান মার্কেটে যদি কোনো ইউনাইটেড স্টেট অফ আমেরিকার অ্যাপেল আসে, সেখানে একটা ইম্পোর্ট ডিউটি পড়ে, 50% ইম্পোর্ট ডিউটি পড়ে। মানে সিম্পলি 100 টাকার কোনো একটা অ্যাপেল এলে সেটাকে কিন্তু ইন্ডিয়ান মার্কেটে 150 টাকায় বিক্রি করা হয়। দেন তাহলে দেখো, যারা ডোমেস্টিক হিমাচল প্রদেশের কাল্টিভেটার আছে, যারা অ্যাকচুয়াল অ্যাপেল কাল্টিভেশন করছে, তারা সাপোজ 120 টাকায় তাদের অ্যাপেল বিক্রি করতে পারবে। তাহলে এইটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার অ্যাপেল, এটা হচ্ছে আমাদের হিমাচল প্রদেশের সাপোজ কাল্টিভেশন করা অ্যাপেলের দাম। তাহলে তুমি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল কোন অ্যাপেলটা ফেভার করবে? অবভিয়াসলি 120 টাকার অ্যাপেলটাকে ফেভার করবে, এবং ইউনাইটেড স্টেট অফ আমেরিকার অ্যাপেলটাকে তোমরা কিনবে না। বাট যদি এই যে 50% ট্যারিফটা ধরো রিমুভ করে দেওয়া হয়, তাহলে ইন্ডিয়ান মার্কেটে ইউএসের অ্যাপেলটা কত টাকায় বিক্রি হবে? 100 টাকায়। তাহলে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল তুমি কোন অ্যাপেলটাকে প্রেফার করবে? অবভিয়াসলি 100 টাকার দামের অ্যাপেলটা কেনার জন্য তুমি পারচেস করবে। তাহলে কিন্তু এই হিমাচল প্রদেশের যে 120 টাকার অ্যাপেল, এটাকে কিন্তু আর সেল করা যাবে না, এবং দিস ইজ দ্য মেন পয়েন্ট অফ ওয়ারি। নাও আমরা যদি দেখি এক্স্যাক্টলি আমাদের ইন্ডিয়াতে অ্যাপেল প্রোডাকশানের কি ফিগার আছে, মেইনলি টপ যে সমস্ত 6 অ্যাপেল গ্রোয়িং স্টেট, দে আর জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড অ্যান্ড তামিলনাড়ু। নাও আমরা যদি দেখি আমাদের ইন্ডিয়াতে যে যে কাল্টিভেশন হয় অ্যাপেলের, তার প্রায় 77% আসে জম্মু কাশ্মীর থেকে। আমি পার্সোনালি যখন জম্মু কাশ্মীর ভিজিট করেছিলাম, আমি দেখেছিলাম মানে miles after miles, kilometers after kilometers, this apple garden, and মানে অ্যাপেলের কোয়ালিটি বা সেই জায়গায় যেটা, ইট ইজ ওয়ান্ডারফুল। নাও নেক্সট, জাস্ট আফটার জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, 19%-এর মতো হিমাচল প্রদেশ কিন্তু এই অ্যাপেলে শেয়ার করে। নাও আমরা যদি দেখি এটা মেনলি, তাহলে আমরা দেখলাম জম্মু কাশ্মীর ছাড়াও হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে কিন্তু মেজরলি কন্ট্রিবিউট হয়। অলদো ডেসপাইট সাচ হিউজ অ্যামাউন্ট অফ প্রোডাকশন, আমরা যদি গ্লোবাল অ্যাপেল প্রোডাকশন দেখি, সেই জায়গায় ইন্ডিয়ার যে পার্সেন্টেজ ইজ ভেরি পুয়ার অ্যান্ড নিয়ারলি 2%। ঠিক, নাও আমরা যদি নেক্সট আর্টিকেলে চলে যাই, দিস ইজ দ্য ওয়ান পিকচার। এই ফেস্টিভ্যাল, এটা হিন্দু নিউজ পেপারের এডিটোরিয়াল পেজে আজকে পাবলিশ হয়েছে। দিস ইজ রিলেটেড উইথ ওয়ান ফেস্টিভ্যাল, বোনালু ফেস্টিভ্যাল। আমরা আগের দিনের ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু এটা পড়েছিলাম। বোনালু ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা কিন্তু হায়দ্রাবাদ, তেলেঙ্গানার এটা একটা ফেস্টিভ্যাল, ভেরি ইম্পর্টেন্ট ওয়ান লাইনার কোয়েশ্চেন। এবং বোনাম means কি? bonam means contains rice cooked with milk, sugar, neem leaves, which is given as an offering to the goddess Kali. Bonalu is a major month-long festival celebrated all across Telangana. Therefore, আমরা কি বললাম যে দেখো, এই যে মাথায় করে তিনি একটা অফারিংস করছেন আর্থেন পটে, গোলকোন্ডা ফোর্টের কাছে, সেই আর্থেন পটকে কিন্তু ডেকোরেট করা হয়েছে টারমানিক এবং ভার্মিলিয়ন দিয়ে, এবং সেটাকে কিন্তু তার মধ্যে একটা রাইসকে কুক করা হয় সেই আর্থেন পটের মধ্যে, যেটাকে কিন্তু কুক করা হয় ইন প্রেজেন্স অফ মিল্ক, সুগার এবং নিম লিভস, যেটা কিন্তু গডেস কালীকে অফার করা হয়। সো দিস ইজ দ্য বেসিক ডিটেলস উইথ রেসপেক্ট টু দ্য তেলেঙ্গানাস মোস্ট ফেমাস ফেস্টিভ্যাল, বোনালু ফেস্টিভ্যাল। নাও নেক্সট আর্টিকেলে আমরা চলে আসি। দিস ইজ দ্য এডিটোরিয়াল পেজ অফ টুডেজ নিউজ পেপার, যেখান থেকে দাঁড়িয়ে আমরা বেশ কিছু আলোচনা করব উইথ রেসপেক্ট টু ইন্ডিয়ান কনস্টিটিউশন। দ্য অথর ইজ মেইনলি এমফাসাইজিং অন দ্য প্রেজেন্স অফ সোশ্যালিজম, সেকুলারিজম, অ্যান্ড উইচ আর দ্য মোস্ট এসেন্সিয়াল ইনগ্রেডিয়েন্ট অ্যান্ড দ্য স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন। আমরা যদি দেখে নিই কোথায় কোথায় এই সোশ্যালিজম এবং সেকুলারিজমের কথা বলা হয়েছে, যদি অ্যাজ পার দ্য এডিটোরিয়াল আমরা যাই লাইন বাই লাইন, ইন্ডিয়ান কনস্টিটিউশনের কিন্তু বেসিক যে ফান্ডামেন্টাল প্রপার্টিস বা প্রিন্সিপাল, সেটাই কিন্তু এই সোশ্যালিজম অর্থাৎ সমাজতান্ত্রিক সমাজ বা সমাজতান্ত্রিক কান্ট্রি, এবং সেকুলারিজম অর্থাৎ ধর্ম নিরপেক্ষতা। এই যে দুটো কনসেপ্ট শুধুমাত্র আমাদের প্রিয়াম্বেলে মেনশন আছে তাই নয়, আমরা যদি বিভিন্ন আর্টিকেল দেখি, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ দ্য স্টেট পলিসি অর্থাৎ ডিপিএসপি, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, তাহলে দেখবো দিস ইজ দ্য ভেরি ক্রুশিয়াল স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। নাও আমরা যদি দেখি সোশ্যালিজম এবং সেকুলারিজম এই কনসেপ্টটা কবে অ্যাড করা হয়েছিল ইন আওয়ার কনস্টিটিউশন, দেন উই ক্যান ফাইন্ড দ্যাট 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ভেরি ইম্পর্টেন্ট, 1976 এটা পাস করানো হয় ডিউরিং দ্য প্রেজেন্স অফ দ্য এমার্জেন্সি পিরিয়ড ইন দ্য কান্ট্রি। সেই জায়গায় দাঁড়িয়ে ইন্দিরা গান্ধীর গভর্নমেন্ট তদানীন্তন সময় এই দুটো ওয়ার্ডকে ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিয়াম্বেলের মধ্যে কিন্তু ইন্ট্রোডিউস করে।
Now reflected in the preamble and beyond. Socialism means ki Indian constitution অনুযায়ী socialism means commitment to bring the social and economic justice, the eradication of inequality, creation of a welfare state. The preamble promise করে কি justice, social, economic, political to all citizen and seeks inequality of status and opportunity. এটা আন্ডারলাইন করে কি ডিপ স্পিরিট অফ সোশ্যালিজম, যেটা 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এ সোশ্যালিজম ওয়ার্ডটা অ্যাড হওয়ার বহু আগেই এই কনস্টিটিউশন কিন্তু জাস্টিসের যে কথা বলে, সোশ্যাল জাস্টিসের কথা বলে। দ্যাট ইজ আ ভেরি ফান্ডামেন্টাল ফ্যাব্রিক অফ দ্য মিনিং অফ দ্য সোশ্যালিজম। নাও দেয়ার আর সিগনিফিকেন্ট এফোর্টস যদি আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনে দেখি, যার মাধ্যমে কিন্তু ফ্রিডম অফ দ্য সিটিজেনকে এনশিওর করা হয়, রিডিউস করা হয় ইনইকুয়ালিটিকে, এবং ফান্ডামেন্টাল রাইটসের যে মেজর দুটো কনসেপ্ট আছে, দ্যাট ইজ আর্টিকেল 14 এবং আর্টিকেল 15। আর্টিকেল 14 কি বলে? গ্যারান্টি দেয় কি ইকুয়ালিটি বিফোর ল এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল। ঠিক। আর্টিকেল 15 কি বলে? ডিসক্রিমিনেশনকে এলিমিনেট করতে হবে, ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ড অফ রিলিজিয়ান, রেস, সেক্স, কাস্ট এবং প্লেস অফ বার্থ। এই 5টা গ্রাউন্ডের বাইরে কিন্তু ডিসক্রিমিনেশন করা যেতে পারে, বাট এই 5টা গ্রাউন্ডে কোনো রকম ডিসক্রিমিনেশন অ্যালাউ নয় অ্যাজ পার আর্টিকেল 15। অলসো উই হ্যাভ ভেরি ফান্ডামেন্টাল রাইটস। আর্টিকেল 16 বলা হয় কি এনশিওর ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন দ্য পাবলিক এমপ্লয়মেন্ট, অর্থাৎ পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কিন্তু এই রিলিজিয়াস, রেস, সেক্স, কাস্টের এগেনস্টে বা ভিত্তিতে কোনো ধরনের ডিসক্রিমিনেশন করা যাবে না। এই ধরনের রাইটসগুলোও কিন্তু একসাথে ইন্টিগ্রেট হয়, এবং আমাদের ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিও যদি দেখি, সেখানে কিন্তু স্টেটকে ম্যান্ডেট করতে বলা হয়েছে টু ব্রিং সাচ পলিসি, যাতে আমাদের কান্ট্রিতে কিন্তু সোশ্যালিজমের কনসেপ্টকে আফল রাখা যায়। ডিরেক্টিভ অফ ডিপিএসপি যদি আমরা আর্টিকেল দেখি, আর্টিকেল 38, 39-এ কিন্তু ক্লিয়ারলি মেনশন আছে। আর্টিকেল 41, 42, 43 তোমাদের জন্য এবার আজকের টাস্ক 38, 39, 40, 41, 42 আর 43 নম্বর আর্টিকেল অফ দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে কি মেনশন আছে আজকের কমেন্ট সেকশনে জানাও। নেক্সট আমরা যদি দেখি, এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কনস্টিটিউশনের ছত্রে ছত্রে কিন্তু সোশ্যালিজমকে প্রোটেক্ট করার কনসেপ্ট বলা হয়েছে। নাও কামিং টু দ্য নেক্সট ফ্যাব্রিক, দ্যাট ইজ দ্য সেকুলারিজম, মানে ধর্ম নিরপেক্ষতা। ইন্ডিয়ার কনসেপ্টে কিন্তু সেকুলারিজম মিনস রিলিজিয়াস নিউট্রালিটি, অর্থাৎ সব ধর্মকে ইকুয়ালি ট্রিটমেন্ট করা হবে, দ্যাট ইজ দ্য পজিটিভ সেকুলারিজম। এটা কোয়েশ্চেন দেয় যে নেগেটিভ সেকুলারিজম আমাদের কান্ট্রিতে আছে নাকি পজিটিভ সেকুলারিজম। ফর এক্সাম্পল, আমরা যদি সৌদি আরবে যাই, সৌদি আরবে কিন্তু সেকুলার কান্ট্রি, বাট সৌদি আরব ইজ এ মুসলিম ডমিনেটেড কান্ট্রি, বা ওখানে যে রিলিজিয়াস যদি আমরা কোনো আইডেন্টিটি দেখি, দ্যাট ইজ দ্য মুসলিম, দ্যাট ইজ, এবং স্টেট প্যাট্রোনাইজ করবে মুসলিম রিলিজিয়ানকে প্রোপাগেট করার জন্য। বাট ইন ইন্ডিয়া দেয়ার ইজ নো সাচ কাইন্ড অফ কনসেপ্ট। আমাদের এখানে সমস্ত ধর্ম লাইক হিন্দু, মুসলিম, বুদ্ধিস্ট, জৈন, শিখ, যে কোনো যদি ধর্ম হয় তাকে কিন্তু স্টেট ইকুয়ালি ট্রিট করবে। দিস ইজ রিটেন ইন দ্য ফর্ম অফ দ্য সেকুলারিজম কনসেপ্ট ইন দ্য কনস্টিটিউশন। সেই জায়গায় দাঁড়িয়ে নো সিটিজেন সাফার ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ দেয়ার ফেথ। এবং অরিজিনাল টেক্সট আমরা যদি দেখি প্রিয়াম্বেলের বিফোর অ্যাডিশন অফ দ্য ওয়ার্ড সেকুলারিজম, সেখানেও কিন্তু আমরা যে কনসেপ্ট পাই, যেখানে লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওয়ার্শিপ এবং ফ্র্যাটার্নিটি, এই কনসেপ্টগুলো কিন্তু গ্রেটার রেসপেক্টে আমরা দেখব যে সেকুলারিজমকেই কিন্তু দর্শায়। এছাড়া ফান্ডামেন্টাল রাইটসের আর্টিকেল 29 আছে, 30 আছে, যেগুলো কালচারাল এবং এডুকেশনাল রাইটকে ইনশিওর করে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকে যাতে রিগার্ডলেস অফ ফেথ তারা যাতে ইকুয়াল রাইটস এবং প্রোটেকশন এনজয় করে, দ্যাট ইজ দ্য ম্যান্ডেট অফ দ্য কনস্টিটিউশন। সো আমরা যদি দেখি কেশবানন্দ ভারতী কেস, তাহলে বেসিক স্ট্রাকচার অফ দ্য ডক্ট্রাইন ইন্ট্রোডিউস করা হয় 1973-তে, যেখানে কিন্তু বলা হয় সুপ্রিম কোর্ট বলে পার্লামেন্ট কিন্তু সব কিছুকে অ্যামেন্ড করতে পারে না, পার্লামেন্ট ফান্ডামেন্টাল রাইটসকে অ্যামেন্ড করতে পারে, বাট পার্লামেন্ট কখনো কনস্টিটিউশনে বেসিক স্ট্রাকচারকে কিন্তু অ্যামেন্ড করতে পারবে না, এবং যে কোনো যদি অ্যামেন্ডমেন্ট করা হয় সেটা কিন্তু স্ক্রুটিনি, জুডিশিয়াল রিভিউ আন্ডার আর্টিকেল 32, আন্ডার আর্টিকেল 226 হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সেটাকে চেক করতে পারে। সো দিস ইজ আ চেক অ্যান্ড ব্যালেন্স কনসেপ্ট ইন্ট্রোডিউসড ইন দ্য ফর্ম অফ দ্য কেশবানন্দ ভারতী কেস বেসিক স্ট্রাকচার ডক্ট্রাইন। ওকে,
নাও আমরা যদি দেখি সোশ্যালিজম এবং সেকুলারিজম এটা যদি কনসেপ্ট ধরা হয় প্রিয়াম্বেলের রেসপেক্টে, এটা কিন্তু এর বাইরেও আরও একটা জায়গায় মেনশন আছে, দ্যাট ইজ দ্য মেনশন ইন দ্য অবজেক্টিভ রেজলিউশন। আমরা জানি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যখন কনস্টিটিউশন তৈরির কাজ করে, জওহরলাল নেহরুর রেসপেক্টে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে অবজেক্টিভ রেজলিউশনকে কিন্তু ইন্ট্রোডিউস করা হয়, এবং এই অবজেক্টিভ রেজলিউশনে কিন্তু পরবর্তীকালে আমাদেরকে সাহায্য করেছিল টু ফর্ম দ্য প্রিয়াম্বেল অফ আওয়ার কান্ট্রি। সেই জায়গায় দাঁড়িয়ে বি.আর. আম্বেদকরের যদি আমরা ফাইনাল স্পিচ দেখি নভেম্বর 25, 1949, জাস্ট ওয়ান ডে বিফোর 26 নভেম্বর, যেখান থেকে কিন্তু অফিসিয়ালি আমাদের কনস্টিটিউশন এনাক্টেড হয়, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু ইনসাইট দিয়েছিলেন, রিইনফোর্স করেছিলেন অ্যাবাউট দ্য নোশন অফ ইকুয়ালিটি, অ্যাবাউট দ্য নোশন অফ সোশ্যালিজম, সেকুলারিজম, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বি.আর. আম্বেদকরের ওয়ার্ডস কিন্তু আমাদের কাছে একটা গাইডিং লাইট হিসেবে কাজ করছে, এবং guiding light for what purpose? Guiding lights against any attempt to dilute these very foundation values of the constitution. Now এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যদি লাস্ট সাম প্যারাগ্রাফস লাইন পড়ি, দিস ইজ দ্য ওয়ান কি দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ এ ভেরি লিভিং ডকুমেন্ট, দিস ইজ ডিজাইন্ড টু সিকিউর জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি ফর অল। সোশ্যালিজম, সেকুলারিজম আর দ্য পিলার্স, যেটার ওপর কিন্তু ইন্ডিয়ান রিপাবলিক দাঁড়িয়ে আছে। তাই কোনো অর্থে কিন্তু আমরা আমাদের যে ফ্রিডম স্ট্রাগল, এত কষ্টকর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের মাধ্যমে আমরা যে এই হার্ড ওন ফ্রিডমকে অ্যাচিভ করেছি, এবং আমাদের যে ইন্ডিয়ান ডেমোক্রেসির এসেন্সকে আমরা নষ্ট করতে পারবো না। সো দিস ইজ অল ফ্রম দিস এডিটোরিয়াল। নাও আমরা যদি নেক্সট আর্টিকেলগুলো দেখে নিই, এটা হচ্ছে ওপেনিং নিউ ডোরস ফর পার্লামেন্টারি লাইব্রেরি সার্ভিস, পড়ার দরকার নেই। এরপরে আমরা পরের আর্টিকেলগুলো দেখে নেব। ইজ ইউএস ইম্পেরিয়ালিজম এ থ্রেট টু ওয়ার্ল্ড, নিজেদের মতো করে পড়তে পারো। নেক্সট আমরা এটা দেখে নিলাম যে বোনালু ফেস্টিভ্যাল রিগার্ডিং একটা পিকচার আছে। নাও বাকি এডিটোরিয়ালগুলো আজকের মতো পড়ার দরকার নেই। তামিলনাড়ুর হেলথ সেক্টর ফিটস অ্যান্ড চ্যালেঞ্জ, নো নিড টু রিড অল সাচ স্টাফ। নাও আমরা যদি নেক্সট পোর্শনে চলে যাই, দ্যাট ইজ দ্য পোর্শন যেখান থেকে আমাদের বেশ কিছু ডিফেন্স রিলেটেড কোয়েশ্চেন আছে। উইল সি দোজ নিউজ আর্টিকেলস ইন ডিটেলস। নাও প্রথমত এই আর্টিকেলটা ইম্পর্টেন্ট। ইন্ডিজিনিয়াস ডিফেন্স প্রকিউরমেন্ট ওয়ার্থ 1.05 লাখ ক্রোড ক্লিয়ার, অর্থাৎ এই জায়গা থেকে দাঁড়িয়ে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল চেয়ার কে করেন? ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং। তারা কিন্তু অ্যাকসেপ্টেন্স দিয়েছে 10 ক্যাপিটাল অ্যাকুইজিশন প্রপোজাল, অর্থাৎ ডিফারেন্ট ইন্ডিজিনিয়াস ডিফেন্স প্রকিউরমেন্টের জন্য টোটাল 1.05 লাখ ক্রোর কিন্তু এখানে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, এবং সেটা আফটার অপারেশন সিন্ধু যদি আমরা দেখি আর্ম ফোর্সের ক্যাপাবিলিটি এনহ্যান্সমেন্ট, এই যে বাজেট, দিস ইজ অফ হিউজ বাজেট, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বেটার যাতে এফেক্টিভ করা যায় আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে মোবিলাইজ করা যায় উইথ হায়ার ইকুইপমেন্ট, এবং সাপ্লাই চেইনসকে বুস্ট করা যায়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমাদের যে অপারেশনাল প্রিপেয়ারনেস সেগুলোকে বুস্ট করার জন্য এন্টায়ার এই বাজেটকে অ্যালোকেট করা হয়েছে। সো দিস ইজ দ্য নিউজ, জাস্ট ফিগারটা মনে রেখো অ্যাজ ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স, ইট ক্যান বি আস্কড। নেক্সট আমাদের কোয়েশ্চেন হচ্ছে 3টে অ্যাপাচি কম্ব্যাট হেলিকপ্টার কিন্তু অ্যারাইভ হবে ইন্ডিয়াতে বাই জুলাই 15। সো ইট ইজ অ্যান ইম্পোর্ট অফ পার্টিকুলার এয়ার কম্ব্যাট হেলিকপ্টার। এই এয়ার কম্ব্যাট হেলিকপ্টার 3টে কেনা হচ্ছে ইন্ডিয়ার তরফ থেকে, এবং কে সাপ্লাই দিচ্ছে? দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এই অ্যাপাচে যে কম্ব্যাট হেলিকপ্টার সেটাকে কিন্তু নেক্সট আমরা জুলাই 15-এর মধ্যে ইন্ডিয়ার মধ্যে দেখতে পাবো, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এটা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে ইন্ডিয়া কিন্তু প্রকিওর করছে। সো দিস ইজ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স। না নেক্সট আমরা যদি দেখি ইন্ডিয়ান যে সমস্ত স্টুডেন্টসরা আছে ইউনাইটেড স্টেটে পড়তে যেতে চাইছে ইন ডিফারেন্ট কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, এবং দে আর অ্যাপ্লাইং ফর দ্য ভিসা, সেই জায়গায় দাঁড়িয়ে ইউএস এম্বাসির তরফ থেকে জানানো হয়েছে যে সমস্ত স্টুডেন্টদের কিন্তু ভিসা দরকার, তাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেগুলোকে প্রাইভেট রাখা যাবে না, সেগুলোকে পাবলিক করতে হবে। ফর এক্সাম্পল এফবি, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই জায়গায় জানিয়ে দেখা যায় অনেকে ফর দেয়ার প্রোটেকশন, প্রাইভেসি তাদের অ্যাকাউন্টকে কিন্তু লক করে রাখে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রোফাইল পাবলিক না হলে কিন্তু সেই ভিসাকে অ্যাপ্রুভ করা যাবে না। এই ধরনের কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে সমস্ত স্টুডেন্ট, ভোকেশনাল স্টুডেন্ট তারা কিন্তু ভিসার জন্য অ্যাপ্লাই করছে এবং ইউনাইটেড স্টেটে যেতে চাইবে, তাদের জন্য কিন্তু বলা হয়েছে পাবলিক অ্যাকাউন্ট কিন্তু মেনটেন করতে হবে সোশ্যাল মিডিয়াতে। আমরা যদি রাফলি দেখি ইন্ডিয়ার রেসপেক্টে 3.3 লাখ স্টুডেন্টস কিন্তু আছে ইউএসের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে লার্জেস্ট যদি ইন্ডিয়ান কমিউনিটি দেখি সেখানে স্টুডেন্টের ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে লার্জেস্ট
কমিউনিটি অফ স্টুডেন্ট তারা কিন্তু ইন্ডিয়া থেকেই বিলং করে। সো দিস ইজ দ্য নিউজ। মুভিং টু দ্য নেক্সট আর্টিকেল, সেখানে দাঁড়িয়ে preparatory work for the census 2027 begins with 2-day DCO conference। আমরা যদি দেখি সেন্সাস রিলেটেড অল সাচ নিউজ আমরা একবার রিভাইজ করব। 2027 নিউ সেন্সাস কিন্তু কাজ মানে পাবলিশ করবে, সেই রেসপেক্টে প্রিপারেশন করা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের 2027 সেন্সাসের রেসপেক্টে কি হবে, আমাদের কিন্তু কয়েকটি ইম্পর্টেন্ট ফ্র্যাগমেন্ট এখানে ইম্পর্টেন্ট। 2027 কিন্তু ডিজিটাল মোডে কিন্তু আমাদের সেন্সাসকে কন্ডাক্ট করবে। 2027 সেন্সাসের ডেটা অনুযায়ী আমাদের কিন্তু যে সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস আছে 2011 যে ডেটাকে সেটাকে রিভাইজ করা হবে। সেকেন্ড, কাস্ট এনুমারেশন করা হবে ফর দ্য ফার্স্ট টাইম। এন্টায়ার যদি আমরা দেখি এসসি এসটির বাইরে আমাদের কোনো ধরনের রিপোর্ট বা ডেটা আমাদের কাছে নেই ইন দ্য ফর্ম অফ সেন্সাস। অ্যান্ড ওবিসির যদি আমরা ডেটা চাই, দ্যাট উইল বি দ্য ডেটা উই ক্যান গেট ফ্রম দ্য 2027 সেন্সাস। এছাড়া আমরা যদি দেখি পার্লামেন্টারি যে কনস্টিটিউয়েন্সি আছে, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি যে সমস্ত কনস্টিটিউয়েন্সি আছে সেগুলোকে রিভিশন করা হবে এবং তার মানে কি আমাদের ডিলিমিটেশন করা হবে কোনখানে 2027 সেন্সাসের ডেটা ধরে। নেক্সট আমরা যদি দেখি পরের কি নিউজ আছে, সেটা হচ্ছে হান্ড্রেডস অফ পিলগ্রিমস বিগিন দ্য অমরনাথ ট্রেক। আমরা দেখলাম কালকের নিউজে আমরা দেখেছি যে অমরনাথ থেকে কিন্তু ফার্স্ট ব্যাচ অফ ডিভোটিস দে রিটার্ন সাকসেসফুলি সেফলি, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে লার্জ নাম্বার অফ পিলগ্রিমস দে এগেন স্টার্টেড দেয়ার ট্রেক অমরনাথের দিকে এবং হোলি শ্রাইন অমরনাথ। ঠিক এখানে ইট ইজ দ্য প্লেস অফ বলা হয় অ্যাবোড অফ লর্ড শিবা। ঠিক অর্থাৎ এখানে শিবার রেসিডেন্টস, এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক বছর প্রচুর হিন্দু ডিভোটি অমরনাথে ট্রেক করে এবং সেই জায়গায় দাঁড়িয়ে পেহেলগাম টেরর অ্যাটাকের পর সেই জায়গায় অ্যাডিশনাল সিকিউরিটিকে ডিপ্লয় করা হয়েছে যাতে কিন্তু পুরো জায়গায় কিন্তু সিকিউর এবং সেফটিকে এনশিওর করা যায়। তো দেখো এখানে বলা হচ্ছে চ্যান্টিং স্লোগানস লাইক বাম বাম ভলে অ্যান্ড হারা হারা মহাদেব, যেগুলো কিন্তু এই এন্টায়ার এই ভ্যালি থেকে আমরা শুনতে পাচ্ছি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রপার অ্যাডমিনিস্ট্রেটিভ যে কোঅর্ডিনেশন সেটাকে বেটার করার প্রচেষ্টা এন্টায়ার টাইমে চলছে যাতে কিন্তু সিকিউরিটি এবং লজিস্টিক্যাল যে সাপ্লাই এবং অ্যারেঞ্জমেন্টকে ইন প্লেস রাখা যায়। তোমাদের কাছে আমার কোয়েশ্চেন্স হচ্ছে, দেখো গঙ্গোত্রী, যমুনেত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ, দিস আর দ্য 4 অ্যানাদার প্লেসেস যেখানে বলা হয় কিন্তু 4 ধাম। এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা জায়গা। আমরা যদি দেখি যমুনেত্রী, গঙ্গোত্রী, কেদার অ্যান্ড বদ্রীনাথ। বদ্রীনাথ থেকে কোন নদী বেরিয়েছে, কেদারনাথ থেকে কোন নদী বেরিয়েছে, গঙ্গোত্রী থেকে কোন নদী বেরিয়েছে এবং যমুনেত্রী থেকে কোন নদী বেরিয়েছে, এটা তোমরা আমাকে কমেন্টস করবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি অলকানন্দা এবং কোন নদীর মিলিত প্রবাহ গঙ্গা নামে পরিচিত, এটা তোমাদের কাছে আমার কোয়েশ্চেন্স রইল, সেটা এই আজকের কমেন্ট বক্সে তোমরা সেটা আমাকে জানাবে। তাহলে এই হচ্ছে পুরো জায়গাটা। লাস্ট আমরা আর একটা আর্টিকেল নিয়ে ডিসকাস করব, দ্যাট ইজ দ্য রেয়ার আর্থ ক্রাঞ্চ এ বিগার ইস্যু ফর অটো ফার্মস দ্যাট এক্সপেক্টেড। রিসেন্টলি আমরা যদি দেখি CII কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির তরফ থেকে তার যে রিসেন্ট প্রেসিডেন্ট আছে রাজীব মেমানি, তিনি কিন্তু বলেছেন যে আমাদের চায়না রিসেন্টলি গ্লোবাল যে ট্যারিফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকার তরফ থেকে ইম্পোজ করা হয়েছে অন চায়না অ্যাজ এ রেটেলিয়েটরি মুভ, তারা কিন্তু রেয়ার আর্থ মেটেরিয়ালের এক্সপোর্ট বন্ধ করে দিচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া যে কিন্তু মোস্টলি ডিপেন্ড করে রেয়ার আর্থ মেটেরিয়ালের জন্য ফর ইম্পোর্ট, সেই জায়গায় দাঁড়িয়ে চাইনিজ এক্সপোর্ট বন্ধ হওয়ার ফলে কিন্তু আমাদের কান্ট্রিতে আমরা ইন ভেরি নিয়ার ফিউচার দেখতে পারি শর্টেজ অফ রেয়ার আর্থ মেটাল। এবং রেয়ার আর্থ মেটালের যদি শর্টেজ হয় সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে ইন্ডিয়ান যে অটোমোবাইল ইন্ডাস্ট্রি, দ্যাট উইল বি হ্যাম্পার্ড হিউজলি। তো এই যে রেয়ার আর্থ মেটাল, এটা কিসের জন্য ক্রুশিয়াল, কেন আমাদের রেয়ার আর্থ মেটাল দরকার হয়, কারণ রেয়ার আর্থ মেটালের রেসপেক্টে আমরা কিন্তু কী করি, ইলেকট্রিক ভেহিকেলকে ম্যানুফ্যাকচার করি এবং সেগুলোর বিভিন্ন যে পার্টস, ইঞ্জিন কম্বাসন ইঞ্জিনের যে পার্টসগুলো সেগুলো তৈরি করতে রেয়ার আর্থ মেটালকে দরকার হয়। নাও আমরা যদি দেখে নিই যে মেনলি রেয়ার আর্থ মেটাল কী, আমাদের এন্টায়ার আমরা যদি কেমিস্ট্রি দেখি, কেমিক্যাল কম্পাউন্ড দেখি, তার মধ্যে 17টা কম্পাউন্ডকে কিন্তু রেয়ার আর্থ মেটাল বলে এলিমেন্ট করা হয় বা চিহ্নিত করা হয়। এটা পিরিয়ডিক টেবিলে আমরা যদি দেখি ল্যান্থেনাইট সিরিজের পাশাপাশি স্ক্যান্ডেনিয়াম, ইট্রিয়াম, এই যে এলিমেন্টগুলো এগুলোকে একত্রে কিন্তু আমরা রেয়ার আর্থ মেটাল বলি।
রেয়ার আর্থ মেটালের মানে কিন্তু তারা রেয়ার পৃথিবীতে এমনটা নয়। রেয়ার আর্থ মেটাল মানে তাদের যে অ্যামাউন্ট বা তাদের যে ডিপোজিটস ইন এন্টায়ার গ্লোব সেটা কিন্তু অনেক মডারেট অ্যামাউন্টে আছে, কিন্তু তাদের এক্সট্রাকশন, মাটির নিচ থেকে তাদেরকে উত্তোলন করা, কমার্শিয়াল যে ভায়াবিলিটি, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা ইকোনমিক্যালি তাদের এক্সপ্লয়টেশন বা তাদের যে বার করে আনার প্রসেস সেটা কিন্তু একটু টাফ। এবং ইন্ডিয়া যদি আমরা দেখি, ইন্ডিয়ার রেসপেক্টে যদি গ্লোবাল পজিশনে দেখি, ইন্ডিয়া কিন্তু 5th লার্জেস্ট রেয়ার আর্থ মেটালের রিসোর্স আছে। নেক্সট আমরা যদি দেখি, ইন্ডিয়ার মধ্যে মেনলি যে মোনাজাইট মিনারেলস পাওয়া যায়, মেনলি কেরালা কোস্ট থেকে পাওয়া যায়, সেই মোনাজাইট মিনারেলস থেকে কিন্তু প্রচুর আমরা রেয়ার আর্থ মেটাল পেতে পারি। নাও রেয়ার আর্থ মেটাল কিন্তু একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, ওভার 200 প্রোডাক্ট। মেনলি আমরা যদি দেখি, বিভিন্ন পার্টস তৈরি করার জন্য ইলেকট্রিক ভেহিকেলস, ডিফেন্স সেক্টরে কিন্তু এই রেয়ার আর্থ মেটালকে কাজে লাগানো হয়। মেনলি রিনিউয়েবল এনার্জি সেক্টর, ইলেকট্রিক ভেহিকেল সেক্টর এবং অটোমোবাইল সেক্টরে কিন্তু এই রেয়ার আর্থ মেটালকে ইউজ করা হয়। নাও দিস ইজ দ্য পিরিয়ডিক টেবিল, এবং পিরিয়ডিক টেবিলের মধ্যে আমরা যদি দেখি, এই যে পিরিয়ড এবং এই যে ল্যান্থনাইট সিরিজ, সিরিয়াম থেকে লুটেসিয়াম এবং স্ক্যান্ডিয়াম, ইট্রিনিয়াম এবং ল্যান্থানাম, এই পিরিয়ডিক টেবিলে অ্যাকচুয়ালি 57 অ্যাটমিসিটির পরে যে 58, দিস ইজ দ্য এন্টায়ার 15 ল্যান্থনাইট কম্পাউন্ড। এই যে 17টা কম্পাউন্ড তারাই কিন্তু রেয়ার আর্থ মেটাল হিসেবে পরিচিত, এবং এদেরকে নিয়েই কিন্তু আজকের ক্লাসের এই ডিসকাশন। তাহলে হোপফুলি তোমরা এটা বুঝতে পারলে এবং কি জায়গা থেকে কোয়েশ্চেন আসতে পারে, কটা রেয়ার আর্থ মেটাল আছে, ল্যান্থানাইট সিরিজ কি এবং পিরিয়ডিক টেবিলে তাদের অবস্থান কি। তাহলে এই জায়গাগুলো তোমাদের কিন্তু আমরা ডিসকাস করে দিলাম। নাও দিস ইজ অল ফ্রম টুডেজ ক্লাস। লাস্ট একটা জায়গা আমি বলে দিচ্ছি, রেয়ার আর্থ এলিমেন্টের অ্যাপ্লিকেশন কি দেখো। আর একবার আমরা যদি দেখি, সেরামিক্স, বিভিন্ন ম্যাগনেটিক কম্পাউন্ডের মোটর ভেহিকেলস, ডিস্কেট ড্রাইভস, পাওয়ার জেনারেশনের জন্য মাইক্রোফোন, ম্যাগনেটিক রেফ্রিজারেটরে কিন্তু আমাদের রেয়ার আর্থ মেটাল কাজে লাগে। এছাড়া আমরা ক্যাটালিস্ট হিসাবে কিন্তু রেয়ার আর্থ মেটাল ইউজ করা হয় ইন ডিফারেন্ট সেক্টর, পেট্রোলিয়াম রিফাইনারি, ডিজেল অ্যাডিকটিভ, এগুলোই গ্লাস পলিশিং, ফসফরাস এবং মেটাল অ্যালয় তৈরি করতে কিন্তু আমাদের এই রেয়ার আর্থ মেটালকে ইউজ করা হয়। সো দিস ইজ দ্য এন্ড অফ টুডেজ ডিসকাশন। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট দিন আমরা আরও ইম্পর্টেন্ট যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট থাকবে সেগুলোকে নিয়ে ডিসকাস করব। আজকের মতো এইটুকখানি। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো টু মাই চ্যানেল। ডেফিনেটলি তোমাদের সাপোর্ট মিনস এ লট ফর মি। এবং টেলিগ্রাম জয়েন করো টু গেট দ্য পিডিএফ অ্যান্ড অলসো আদার নোটিফিকেশনস। এবং তোমাদের যদি পার্টিকুলার কোনো কোয়ারিজ থাকে এবং তোমরা এনরোল করতে চাও ফর দ্য WBCS এক্সক্লুসিভ প্রোগ্রাম এবং WBCS পরীক্ষার জন্য ডেডিকেটেডলি সময় দিয়ে উইথ প্রপার সায়েন্টিফিক মেথোডোলজি WBCSকে প্রিপারেশন করতে চাও, দেন আমাকে মেসেজ করে জানাতে পারো। তোমরা আমাকে মেল করো, দিস ইজ মাই ইমেল আইডি। এবং